আচ্ছা, আমি প্রথমে আজিজ ভাইকে সিরিয়াসলি নেইনি। আই থট হি ওয়াজ ওয়ান অফ দ্য রেগুলার, যারা যে আসে ব্যবসায়ী থেকে আসে চলে যাবে। উনি রাত্র 10টার সময় একদিন আমাকে রিং করে বলছে, আপনার কি ইমেল আছে? বলে যে ইমেলের অ্যাড্রেসটা দেন। দিলাম। বলে আপনাকে একটা ভাউচার পাঠিয়েছি, দেখেন। ভাউচার কিসের? দেখি যে অলরেডি রেড কোম্পানিতে আমাদের রেড মিস্ট্রিয়া মেক্স ক্যামেরার জন্য $47,500 মানে পেইড করা হয়েছে। আমি আমার খেয়াল আছে, আমি চেয়ারের থেকে না লাভ দিয়ে দাঁড়িয়ে গেছিলাম। মানে দ্যাট ওয়াজ আওয়ার আলটিমেট ড্রিম। বাংলাদেশের রেড ক্যামেরা আনবে কেউ, টাকা ইনভেস্ট করবে কেউ। আচ্ছা, আমি মানে চিৎকার করেছিলাম আইজবের কাছে যে কিভাবে আপনি যে আমার কথা যে ইনভেস্টমেন্ট আজকে করলেন, আমি জানি ইনভেস্টমেন্টের জন্য ইন্ডাস্ট্রি 10 বছর চলবে। কেন এই ইন্ডাস্ট্রিটা, এই টার্নভাইভটা দরকার ছিল আমাদের দেশের প্রডিউসারদের, আমরা বুঝাতে পারছিলাম না। ওনারা খুব অর্থহীনভাবে আপনার ডিভি ক্যাম দিয়ে, মানে বিয়ে করার ভিডিওর ক্যামেরা দিয়ে ছবি বানানোর চেষ্টা করছিলেন। আকবর কাকা আমার প্রথম মেন্টর, যে উনি কমার্শিয়ালি কিভাবে কাজ করতে হবে আমাকে শিখিয়েছিলেন। বাবার আদেশ করলাম, ইট ওয়াজ ওকে। বাবার সাথে আড্ডা মারতে গেলে যেটা হতো যে ফিল্মে কোনো কিছু আর আমাদের কাছে মানে কোনো কিছু অজানা ছিল না, অদেখা ছিল না। সেটা হিরো হিরোইনের অ্যাফেয়ারই বলেন, ইনভেস্টমেন্টই বলেন, বিজনেসই বলেন, বিজনেস সিক্রেটই বলেন, সবকিছু দিক থেকে। হ্যাঁ, নাম দেখার ক্ষেত্রে যেটা ইসে করছিল, একটা জিনিস বুঝে গেছিলাম তুমি আমারের পরে, যে ওকে হ্যাঁ, যে লেখা যাবে, লিখে চলা যাবে সম্ভবত। ও ভাই, আপনি আপনার ফার্স্ট স্ক্রিনে, মানে বড় স্ক্রিনে নিজের নামটা দেখার এক্সপিরিয়েন্সটা বলেন না। তুমি আমার ছবি দিয়ে ন্যাচারালি, হ্যাঁ, তুমি আমার ছবিতে অ্যাকচুয়ালি তখন আমার ওই বয়স বলেন আর ওই ইমোশন বলেন, এটা তখন আমার কাছে খুব একটা তেমন যে কিছু হয়নি। দেখে দেখে বড় হয়েছেন বলে এটা ছিল সবচেয়ে প্রথম কারণ। কেননা আমাদের যতটা না আমরা পড়াশোনা করতাম, তার চেয়ে বেশি বাবার সাথে আড্ডা মারা পছন্দ করতাম। বাবার সাথে আড্ডা মারতে গেলে যেটা হতো যে ফিল্মে কোনো কিছু আর আমাদের কাছে মানে কোনো কিছু অজানা ছিল না, অদেখা ছিল না। সেটা হিরো হিরোইনের অ্যাফেয়ারই বলেন, ইনভেস্টমেন্টই বলেন, বিজনেসই বলেন, বিজনেস সিক্রেটই বলেন, সবকিছু দিক থেকে। হ্যাঁ, নাম দেখার ক্ষেত্রে যেটা ইসে করছিল, একটা জিনিস বুঝে গেছিলাম তুমি আমারের পরে, যে ওকে হ্যাঁ, যে লেখা যাবে, লিখে চলা যাবে সম্ভবত। এই একটা ফিলিংস কাজ করেছিল। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু তারপরে বোধহয় আপনি মাঝে মাঝে একটু ড্রপ আউট দিয়েছেন, আমরা খবর পেয়েছি যে সবকিছু ছেড়ে চাকরিতে জয়েন করলেন। আবার ওইটা না, ওইটা হলো অন্য ব্যাপার। আমি আপনাকে একটু বুঝাই। আমার গ্যাপ পড়েছিল হলো তুমি আমার ছবির পরে, অ্যাজ বিকজ আই ওয়াজ নিউ টু দিস ইন্ডাস্ট্রি। আচ্ছা, একমাত্র জাহাঙ্গীর খান আঙ্কেল তখন আমাকে খুব প্যাট্রোনাইজ করলেন, যে আলমগীর পিকচার্সের প্রডিউসার জাহাঙ্গীর খান আঙ্কেল আমার বাবার ফ্রেন্ড ছিলেন। উনি আমাকে প্রথম ডিরেক্টর বানাতে চাইলেন। পরে বুঝলেন যে আমার অন ফিল্ড এক্সপিরিয়েন্স নেই, কিন্তু দেখলেন আমার ফিল্ম নিয়ে প্রচুর নলেজ বা প্রচুর স্টোরি লাইন নিয়ে প্রচুর নলেজ। তখন উনি ডিরেক্টর মন্তাজুর রহমান আকবর কাকার সাথে আমাকে ট্যাগ করে দিলেন, যে ছেলেটা নিয়ে কাজ করেন, ও জানে কিছু। এবং আকবর কাকা আমার প্রথম মেন্টর, যে উনি কমার্শিয়ালি কিভাবে কাজ করতে হবে আমাকে শিখিয়েছিলেন। বাবার আদেশ করলাম, ইট ওয়াজ ওকে। পরে বাঘিনী কন্যা ছবিটা করতে গেলাম, এর আগে করলাম আমার মা। বাঘিনী কন্যা ছবিটা করতে গিয়ে প্রডিউসারের সাথে আমার ঠিক মিল ছিল না। আমার প্রডিউসার কি চাচ্ছিলেন হয় আমি বুঝতে পারছিলাম না, বা আমি কি চাচ্ছি প্রডিউসার বুঝতে পারছিলেন না। যাই হোক, ওনার গল্পটা পরে শেষ করলেন হলো আবুল কাশেম মিঠুন ভাই। ওকে, এরপরে আমার একটা গ্যাপ পড়ে গেল প্রায় 1 বছরের। আমি টুকটাক তখন নাটক করা শুরু করলাম। আমি তখন বাংলাদেশে প্রথম প্যাকেজে নাটক লিখলাম, টিভিতে রাগিনী, অনেক কাজ করলাম। হঠাৎ করে একদিন আমার কাছে কুলি ছবিটার প্রস্তাব নিলেন আকবর কাকা, যে গল্পটা সবই আছে, সবকিছু আছে, কিন্তু গল্পটাতে কি যেন মনে হচ্ছে যে কি যেন নাই, গল্পটাতে কোনো জোর পাচ্ছি না। ওই গল্পটা নিয়ে কাজ করে সাকসেস পেলাম প্রথম কুলিতে। আচ্ছা, ইনস্ট্যান্ট কাজ করে সাকসেস পেলাম রবি মাস্তান বলে শাহাদাত হোসেন লিটনের একটা ছবিতে। ইনস্ট্যান্টলি সাকসেস পেলাম বিচ্ছু বাহিনী ছবিতে। এই তখন আমার কাছে কাজ আসা শুরু করলো। মাঝখানে গ্যাপ যেটা বঙ্গতে জয়েন করা, ইট ওয়াজ এ ভেরি, এটা কি বলবো, এটা ওই যে বললেন না কিছু না, যে ভবিষ্যৎ দেখার মতো একটা ব্যাপার। আমি এর আগে বোধহয় একটা কন্টেন্ট প্রোভাইডার কোম্পানির সাথে আপনি যুক্ত হয়েছিলেন। না, ওইটা ছিল বঙ্গই ছিল প্রথম। বঙ্গর আগে, বঙ্গর পরে গিয়ে সিনেবাজে ঢুকেছিলাম, সিনেবাজে কাজ করেছিলাম কিছুদিন। মানে বঙ্গতে ঢোকার উদ্দেশ্য ছিল আমার যে ইন্ডাস্ট্রি চেঞ্জিং, ডিজিটাল ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রির অর্ধেকের বেশি হয়ে যাবে। সো আই হ্যাভ টু নো দিস ইন্ডাস্ট্রি। ডিজিটাল মিডিয়াটা কি, ইউটিউব কি, ফেসবুক কি, ইনকাম কি, কিভাবে টাকা আসে, সোর্স অফ ইনকাম কি, মুডটা কি, কি জিনিসটা দিলে চলছে, কি জিনিস চলছে না। বঙ্গ ওয়াজ দ্য, মানে কি বলবো, এটা স্টার্ট আপ কোম্পানির মতো ছিল। মুশফিক ভাইরে বললাম, বললো ওকে চলেন, তাহলে চলেন কাজ করি একসাথে। কিন্তু বঙ্গতে গিয়ে যেটা ফিল হলো, যে 2 বছর পরে আমি ফিল করলাম যে ওখানে আমার করার মতো কোনো ফিল্ড, মানে ওরা আমাকে কাজ, আমি হলাম রাইটার,
আমি প্রোডাকশনের কাজ বুঝি, আমি লিখতে পারি, ওনারা আমাকে দিচ্ছে না, ওনারা কন্টেন্ট লিখছেন ওনাদের মতো। আরে ভাই ব্যাপারটা অন্যরকম। পরে দেখলাম আস্তে আস্তে ব্যাপারটা অন্যরকম, তখন চিন্তা করলাম ভাই দরকার নাই, লিভ ইট, আমার যতদূর জানার আমার জানা শেষ। কেন বঙ্গতে একটা জিনিস আমাকে বঙ্গ খুলে দিয়েছিল, আমি বঙ্গে তখনকার ডিজিটাল ইন্ডাস্ট্রির মানুষগুলোর সাথে পরিচিত হয়েছিলাম, যে এবং কাজের ক্ষেত্রে যে আজকে দীপ্ত প্লাসের আছেন নাসিম ভাই, বঙ্গের যে মুশফিক ভাই তো আগে থেকে একটা পুরো একটা গ্রুপ তৈরি হলো, সার্কেল তৈরি হলো, যাদের অ্যাক্টিভিটিসটা আমার কাছে নোহাওটা পরিচিত ছিল না। আচ্ছা আচ্ছা, এটা আমাকে খুব হেল্প করেছে আমার পরবর্তী কাজগুলোতে। আপনার দৃষ্টিতে, আপনার অবজারভেশনে আপনি বললেন যে জাহাঙ্গীর সাহেবের কথা, আলমগীর পিকচার্সের কথা, কিন্তু এটাও এই ট্রেন্ডও আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল, এবং ধ্বংস হয়ে যাওয়ার পর প্রায় মনোপলি যে বিজনেসটা শুরু হলো, এই অবক্ষয়টা নিয়ে আপনার একটু বিস্তারিত শুনতে যাচ্ছে। আমি যদি একটু ক্লু দিই, ধরেন কাটপিসের পরে হঠাৎ করে শুরু হলো চ্যানেল আয়ের কিছু অল্প বাজেটের ছবি, সেটা সবাই গিয়ে গিয়ে 50-60 লাখ টাকা ছবি নির্মাণ করা শুরু করলো, একটা পর্যায়ে আলোচিত সমালোচিত সব কিছু হলো। এরপরে হঠাৎ করে জেগে উঠলো মেবি জাজ মাল্টিমিডিয়া শুরু হলো ডিজিটাল মুক্তমুখ নাম টাম দিয়ে, সেটাও তার প্রতিষ্ঠানিক কিছু দুর্নীতি টুর্নীতি অনেক কিছু জলজণ্ডলে। এরপরে মাঝে আবার শাপলা মিডিয়া জেগে উঠছিল 100-200 ছবি করবে কি, কোনোভাবে 2-3টা কোম্পানি একসাথে রান করেনি কেন? মানে হয়তো একটা জায়গায়, এটা আমাদের বাংলাদেশের একটা বিজনেস মডেল হলো কি, একা খেতে না পারলে তুমি ব্যবসা করতে পারবে না। আমাদের যেটা প্রবলেমটা হলো যে জাজ মাল্টিমিডিয়ার পিছনে আমরা অনেক শ্রম দিয়েছি, উই ওয়্যার দেয়ার, আপনি তো বিশাল ভূমিকা। কারণটা হলো কি, একটু জাজ আজিজ ভাই was mad enough, Aziz Bhai was crazy enough to invest in a digital world. আচ্ছা, আমি প্রথমে আজিজ ভাইকে সিরিয়াসলি নেইনি, আই থট হি ওয়াজ ওয়ান অফ দ্য রেগুলার, যারা যে আসে ব্যবসায়ী থেকে আসে চলে যাবে। উনি রাত্র 10টার সময় একদিন আমাকে রিং করে বলছে, আপনার কি ইমেল আছে? আমার মনে আছে স্পষ্ট ডেটটা 2011 সালে। আমি বললাম আছে বস, এই হালকা শীত তখন। বলে যে ইমেলের অ্যাড্রেসটা দেন, দিলাম। বলে আপনাকে একটা ভাউচার পাঠিয়েছি, দেখেন। ভাউচার কিসের? দেখি যে অলরেডি রেড কোম্পানিতে আমাদের রেড মিস্ট্রিয়া মেক্স ক্যামেরার জন্য $47,500 মানে পেইড করা হয়েছে। আমি আমার খেয়াল আছে, আমি চেয়ারের থেকে না লাভ দিয়ে দাঁড়িয়ে গেছিলাম, মানে দ্যাট ওয়াজ আওয়ার আলটিমেট ড্রিম। বাংলাদেশের রেড ক্যামেরা আনবে কেউ, টাকা ইনভেস্ট করবে কেউ। আচ্ছা, আমি মানে চিৎকার করেছিলাম আজিজ ভাইয়ের কাছে যে কিভাবে, মানে হাউ কাম, মানে আপনি কিভাবে করলেন, মানে কিভাবে আপনি ক্যামেরা পাচ্ছেন 3 মাসের মধ্যে, এখন বলেন কাজ কি করবেন? বললাম যে আর ইউ সিরিয়াস? বলে যে আপনি কেমনি, আর কিভাবে বললে আপনি সিরিয়াস হবেন? আপনি আমেরিকা গিয়ে দেখে আসবেন, অলরেডি শীষ ভিসা করছে, শীষ যাচ্ছে, শীষ মনোহর ছিলেন তখন আমাদের সিইও। তখন আমি আজিজ ভাইকে বলছি, আজিজ ভাই আপনি ব্যবসা করবেন, আমি জানি আপনি ব্যবসার জন্যই আসছেন, আপনার ব্যবসার জন্য যত রকমের হেল্প লাগে, যেভাবে হেল্প লাগে আমি আপনার সাথে আছি। নট দ্যাট যে আমি আপনাকে চিনি, নট দ্যাট আপনি যে আমার কথা যে ইনভেস্টমেন্ট আজকে করলেন, আমি জানি ইনভেস্টমেন্টের জন্য ইন্ডাস্ট্রি 10 বছর চলবে, কেন এই ইন্ডাস্ট্রিটা এই টার্নভাইভটা দরকার ছিল আমাদের দেশের প্রডিউসারদের, আমরা বুঝাতে পারছিলাম না। ওনারা খুব অর্থহীনভাবে আপনার ডিভি ক্যাম দিয়ে, মানে বিয়ে করার ভিডিওর ক্যামেরা দিয়ে ছবি বানানোর চেষ্টা করছিলেন, প্রজেক্টর, নর্মাল প্রজেক্টর দিয়ে, হোম প্রজেক্টর দিয়ে সিনেমা হলের প্রজেক্ট, কেউ প্রফেশনাল চিন্তা করছিলেন না। হ্যাঁ, আইস ভাইকে তখন আমরাও বলেছি যে মানে আপনি ডিজিটাল, আইস ভাইয়ের কথা হলো যে ইন্ডাস্ট্রি যখন চাকা ঘুরতে শুরু হবে আস্তে আস্তে সব ইনভেস্টমেন্ট করা যাবে, কিন্তু একটা প্রসেস, উই নিড টু স্টার্ট সামথিং, বসে থাকলে কিছু হবে না। হ্যাঁ ঠিক আছে। এরপরে আইস ভাই যেটা করলেন, উনি পুরো মনোপলিতে পুরো বিজনেস ইন্ডাস্ট্রিটাকে তার মনোপলি করে নিলেন। প্রবলেমটা হলো কি, আমাদের দেশ ওই যে বললাম একতার অভাব সবসময়, প্রযোজক সমিতি বলে আমাদের এক্সিস্টিং কিছু ছিল না তখন, ফলে এখনো নেই। ফলে যারা ইন্টারভিউ করতে পারতেন, যারা এটাকে গ্রাফিক্যালি সিস্টেম করতে পারতেন, দে ওয়ার জাস্ট স্ট্যান্ড বাই, দে ওয়ার বিইং জাস্ট এ স্পেকটেটর, বিকজ তাদের কোনো পাওয়ার ছিল না তখন। আর আজিজ ভাইয়ের কথা হলো, আমি ইনভেস্টমেন্ট করতেছি, আমি ব্যবসা করতেছি, যে ওনাদের ব্যাপারটা, ওনারা তো কিছু করতেছেন না, তাহলে ওনাদের বক্তব্য থাকবে কেন? আপনি কবে সিনেমা বানিয়েছেন সেটা নিয়ে আপনি এখন বক্তব্য দেবেন? আপনি এখন ছবি বানান, কাম টু দিস ওয়ার্ল্ড, আপনি দেখেন ছবি বানায় কি হয়। আস্তে আস্তে যারা আসা শুরু করলেন তারাও আউটসাইডার, নতুন কেউ ছবি বানাতে আসেননি তখন, আমাদের পুরনো প্রডিউসারদের কেউ আসেনি। কিন্তু 2013-14 এসে কিছু প্রডিউসার শুরু করলেন, যেমন সাইদুর রহমান মানিক আঙ্কেল শুরু করলেন, তারপরে গিয়ে শুরু করলেন আমাদের এই আরিফ ইসমানি কিছু ছবি বানানো শুরু করলো, ডিরেক্টর হিসেবে বাইরেতে প্রডিউসার আসা শুরু করলো নতুন নতুন। তো ওই আজিজ ভাই কিন্তু তখন বিজনেস সেক্টরে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের এই যে ইন্ডিয়া, কলকাতা থেকে অশোক ধানুকার সাথে তার কোলাবোরেশন হলো, এবং সেখান থেকে কলকাতার ইন্ডাস্ট্রিতে আমরা ঢুকলাম শুধুমাত্র বিজনেস, এই মানে ডিজিটাল ইন্ডাস্ট্রি নো হাওটা বোঝার জন্য।
আইজবি একদম লিস্ট করে আমাদের প্রত্যেকটা লোককে 1.5 মাস 2 মাস এসকে ফিল্মসের সাথে সময় কাটানোর সুযোগ করে দিয়েছিল, জাস্ট টু নো হোয়াট ওয়ার দেয়ার প্রসেস, হোয়াট ওয়াজ দ্য প্রসেস অফ দ্য মেকিং এ ফিল্ম। তো কই ডেভেলপ তো হলো না? বস ডেভেলপ হয়েছে। শিকারি ছবির পর থেকে আমরা যেই মুডে ছবি বানাই সেই মুডে ছবি আগে বানাতাম না ভাই। আমরা শিকারির প্রোডাকশন থেকে আমরা শিখছি, ওখান থেকে প্রি প্রোডাকশন কি, ওখান থেকে শিখছি এক্সিকিউটিভ প্রডিউসারের কাজ কি, ডিওপির কাজ কি, ফাইট ডিরেক্টর কি, কালার কারেকশন কেন করতে হয়, আপনার একটা ছবি যখন পর্দায় যায় ওটার প্রোডাকশনে কোন ভ্যালুটা বেশি লাগে, ইয়েলো গ্রেইনটা কেন বেশি থাকলে কি দাঁড়ায়, লট অফ থিংস যেটা আমরা জানি। টোন বলে কি শব্দ, স্ক্রিনের টোন কি জিনিস, আবার স্ক্রিনে তো কালার থাকলে হবে, কালার না, এক এক ছবির টোন হয় এক এক রকম, জানতামই না আমরা। আমরা ওখান থেকে শিখছি যেভাবে কালার কারেকশন করে একটা ছবি কিভাবে আমূল চেহারা চেঞ্জ করে ফেলা যায়। থ্যাঙ্কস টু অশোক ধানুকা, থ্যাঙ্কস টু হিমাংশুদা, আমাদের সাথে কাজ করতে করতে দে ওয়ার ভেরি জেনারাস টু আস। তারা কিন্তু আমাদেরকে দে অ্যালাউড আস টু লার্ন দোজ প্রসেস।